আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখছেন, কমেন্টস করে আমাকে উৎসাহিত করছেন, তাদের সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভকামনা। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে আসা যাক। হ্যাঁ বন্ধুরা, তানজিলা মানে কলাবতী, সে দুদিন আগের একটা ভিডিওতে নিজের চেহারা নিজেই দেখে বলছিল আমার চেহারা কেমন হয়ে গিয়েছে। অবশ্য আম্মুও বলেছে যে প্রেগনেন্সির সময় তারও নাক ঠোঁট এমন ফুলে যেত। আমার নাকটা কি মোটা দেখাচ্ছে। আমার জানা মতে মানে আমি নিজেকে এবং আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কারোর গায়ে যদি এই প্রেগনেন্সির সময় অতিরিক্ত পানি আসে সেক্ষেত্রে নাক ঠোঁট মুখ ফুলতেই পারে, বাট নাক আর ঠোঁট শুধু ফুলে যাবে যেখানে গায়ে আর পায়ে পানি আসেনি, এটা আসলে অকল্পনীয় কথা। কিংবা আসলে তানজিলা কখনো মেকআপ ছাড়া ফিল্টার ছাড়াও চেহারা দেখেনি। বর্তমানে যে তানজিলাকে দেখছেন এ হলো মেকআপ ছাড়া, বাট ফিল্টার ছাড়া নয়। মেকআপ ছাড়া তানজিলাকে দেখতে লাগে সম্পূর্ণ তার নানি এবং তার ছোট খালা মিম মলি মাসির মতো। এটা তানজিলা ভুলেই গিয়েছে কিংবা স্বীকার করতে চায় না। বাট আপনারা মিলিয়ে দেখেন তানজিলার সঙ্গে তানজিলার নানির এবং ছোট খালা আই মিন মিম ওরফে মলি মাসির সঙ্গে চেহারায় দারুণ মিল এবং গাঢ় রঙের সঙ্গেও মিল আছে, সেটা তানজিলা স্বীকার করুক আর না করুক। এই যে নাকটা এবড়া থাবড়া দেখছেন, এই নাকটা ওর বরাবরই এবড়া থাবড়া। আমি অনেক ভিডিও টেনে টেনে দেখেছি যে ও নাকের মেকআপ করে চোখা চোখা একটু করে, বাট নাকের ফ্যাটাটা কিন্তু বোঝাই যায় যে ওর নাক মোটা এবং বর্তমানে মেকআপ ছাড়া সেই নাকটা আরও মোটা দেখাচ্ছে। যাক, সে কথা বাদই দিলাম। চলে আসেন তার ভাই তানের কথায়। তান কেন এই সময়ে মানে যেখানে তার দাদি মারা গিয়েছে মাত্র 1 মাস হলো, সে তার আগে এসে বোনের বাড়িতে বসে আছে, যেখানে তাদের বাড়ি নাকি সম্পূর্ণ ফাঁকা, একা একা লাগছে। বাবা মা শোকে পাথর হয়ে আছে, ছোট বোনটা শোকে পাথর হয়ে আছে। সেই পাথর পেলে সে কেন এই বোনের বাসায় এই রোজার সময় তার দোকান পাহারা দিচ্ছে কেন জানেন? প্রত্যেক মানুষ এই সময় শোরুম বলেন, দোকান বলেন, তারা কিন্তু দোকানে যে কর্মচারী থাকে তার চাইতে এক্সট্রা 2-1টা কর্মচারী রাখে। বাট তানজিলা কর্মচারীর জায়গায় নিয়ে এসছে তানকে তার দোকানে বসানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, একজন কর্মচারী আনতে টাকার দরকার হয়, কিন্তু সেই টাকা তানজিলা কেন খরচ করবে? তান যেহেতু আছে তাই তানকে তারা কি করেছে, দোকানে বসিয়ে দিয়েছে একজন কর্মচারী হিসাবে। হ্যাঁ, আপনি যদি গভীরে চিন্তা করেন, ক্লাস 8-এ পড়া একটা ছেলে, সামনে যার বৃত্তি পরীক্ষা, সেই ছেলে একটা দিনও তার জন্য অনেক কিছু। ক্লাস 8-এ পড়ার একটা ছেলের পড়ালেখার কিন্তু অনেক মূল্য। বলতে গেলে এই যে হাই স্কুলের যে সার্টিফিকেট সে জোগাড় করতে যাবে, সেই সার্টিফিকেট জোগাড়ের একটা বিশেষ ধাপ হলো ক্লাস 8। তার উপর যদি সে বৃত্তি পরীক্ষা দেয় তাহলে তো কথাই নেই। বাট এদের লেখাপড়া এতটাই মূল্যহীন যে বছরে 3টা মাস চলে যাচ্ছে সে বোনের দোকানদারি করছে, ব্যবসা সামলাচ্ছে। ভাবা যায় তবে কি তার ভবিষ্যতে তার বোনের কর্মচারী হতে যাচ্ছে? বাদ দিলাম ও সে কথা। আমি ভাবছি যে যে বাড়িতে 1টা মাস দাদি, আপনারা বলেছিলেন তানের জন্য খুব কষ্ট হচ্ছে, তার নিজ চোখে এটা দেখছে তার দাদিকে, ওটা দেখছে তার দাদিকে, দেখেছেন তো? তানই সবার আগে বিভিন্নভাবে এই যে তার দাদির মৃত্যুশোক তাকে এতটুকু কাবু করেনি। হ্যাঁ, প্রথম স্টেপে 1 দিন 2 দিন হয়তো বা একটু ছিল, বাট যখনই বাবা মা এসে গিয়েছে, যখনই বাবা মা তাকে বিভিন্নভাবে মানে শেখাতে লাগলো, তুমি ক্যামেরার সামনে এটা বলবে, ওটা বলবে, এই করবে, ওই করবে, তখনই তার নিজেকে খুব মানে অন্য রকম সেই দাদির জায়গা, অরিজিনাল যে ভালোবাসার জায়গা সেটা কিন্তু টোটালি নাই এখন। কারণ আমরা দেখেছি তান যখন ভুলভাল বলছিল, তানকে তখন বলছিল যে তার দাদি তার নামে নালিশ করে, তাকে এটা তার এরকম হয়ে যাচ্ছে, ওরকম হয়ে যাচ্ছে, আর এই বয়সে নালিশ যে করে তা সে কিন্তু শত্রু হয়। তাই হয়তোবা তান মনে মনে ভাবছে যে আমি এরকম চাল চলার কথা, আমার দাদি আমাকে বিঘ্ন ঘটাতো, কিংবা দাদি বাবার কাছে মার কাছে নালিশ করতো, সেই দাদি নেই, ঝামেলা গিয়েছে। তানকে মূলত এভাবে তার দাদি সম্বন্ধে বলা হয়েছে, যার জন্য দাদির কথা কিন্তু তানের মুখে কখনো শুনবেন না। আর এই মুহূর্তে তানকে দোকানে নিয়ে আসা মানে হাস্যকর একটা ব্যাপার। একটা ছেলে 1 দিন 2 দিন থাকতেই পারে বোনের বাসায়, তাই বলে দোকানে দুলাভাইয়ের সঙ্গে সকাল টু বিকেল, ইফতার, এটা ওটা, সম্পূর্ণ দোকান বন্ধ হওয়া পর্যন্ত তানকে ওখানে বসিয়ে রাখে কর্মচারীর মতো। কারণ ঈদের কেনাকাটার জন্য একটু চাপ তো আছেই। আর তানজিলানা বলেছিল তার দোকানে
ভিড় আর ভিড়, এবং প্রতিদিনই বলে আদৌ তার দোকানে কি ভিড়? আমরা দেখেছি যেখানে প্রতিটা দোকানে এই মুহূর্তে উপচে পড়া ভিড়, সেখানে তানজিলার দোকানে অনেকক্ষণ কাটিয়েছে, একটা কাস্টমার একটা মাছি পর্যন্ত পড়েনি। কারণটা কি? তানজিলা কি তবে কাস্টমার পাচ্ছে না তাই এত অ্যাড, তাই প্রতিটা ইউটিউবার তানজিলার শোরুমের কথা বলছে? যাক বন্ধুরা, সেসবও বাদ দিলাম, চলে আসেন তানজিলার দাদি শাশুড়ি। আজকে তানজিলার দাদি শাশুড়ির কথা বলতে গিয়ে নিজের বংশের দাদির কথা বলেছে। আদৌ কি ওটা বংশের দাদি ছিল? তানজিলার রক্তের কোনো সম্পর্ক আছে? একদম না। কারণ আমরা দেখেছি যে কিছুদিন আগেও নিশি বলছিল যে আমি এখন আম্মু বলবো তাবিয়াকে, একবারের জন্য বলেনি আমার তো আরও দুটো রক্তের মানে মা আছে, আমি ওদেরকে দিয়ে আমার সেই জায়গাটা পূর্ণ করতে চাই, কিন্তু সে বারবার ইঙ্গিত দিয়েছে তাবিয়ার কথা, একবারের জন্য কিন্তু তানজিলার কথা বলেনি। আমরা এখানেও ধরে নিব যে তানজিলা, হ্যাঁ বন্ধুরা, নিশ্চিত তানজিলাকে তাদের বংশের মেয়ে হিসাবে মেনে নিলেও মনে মনে একদম মেনে নেয়নি। শুধু তাই নয়, মৃত্যুর আগ পর্যন্ত এই যে বাপ্পির মা নিশির মাও তানজিলাকে মন থেকে কখনোই তাদের বংশের মেয়ে হিসাবে স্বীকৃতি দিয়ে যায়নি। তো তানজিলা আজকে তার দাদি শাশুড়ি অসুস্থ, ডক্টর এনেছে, এগুলা দেখাচ্ছিল কেন জানেন? যে তারা তার দাদি এখন মরণাপন্ন অবস্থা, দাদি শাশুড়ি, সেই দাদি শাশুড়িকে তারা অবহেলা করছে না, তারা ডক্টর দেখাচ্ছে, এগুলার জন্য সে আজ ভিডিও করে এগুলা দেখালো। কিন্তু দাদি কোন ঘরে দেখেছেন? স্যাঁতসেঁতে নোংরা পরিবেশে দাদি ঘুমিয়ে আছে, যেখানে ছবি খুব ক্লোজ করে নিয়েছে এই ভিডিও করার সময়। জাস্ট মানে ডক্টর একটু বাড়ির যে দেওয়াল টওয়াল দেখা গেল, মাই গড, এবং বিছানার আশেপাশে নোংরা নোংরা। ঘরের মধ্যে এই যে বাদ দিলাম তানজিলার কথা, সে প্রেগনেন্ট এবং সে ওখানে নতুন বউ, তার কথা বাদই দিলাম, সে তো নাত বউ, কিন্তু ওই যে মুখ ফোলা মহিলা আছে না একটা, টিবি আলা মুখ, সেই টিবি আলা মুখ চাচি এবং তানজিলার দাঁতেল যে শাশুড়ি আছে, তারা তো যথেষ্ট শক্তিশালী। তারা কেন দাদির ঘরটা এমন নোংরা পরিবেশে রেখে দিয়েছে? তারা কি পারে না ঘরটা পরিষ্কার রাখতে? তারা কি পারে না পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের শাশুড়িকে রাখতে? কি জঘন্য এই দুটো মহিলা! শুধু ক্যামেরার সামনে, বিশেষ করে ওই মুখ ফোলা মহিলা, ক্যামেরা দেখলে যার হেদায়েত জ্ঞানই থাকে না, কখন ক্যামেরার সামনে ওই মুখটা নিয়ে এসে দেখাবে সেই দান্ধাতেই মানে ব্যতিব্যস্ত হয়ে পড়ে কিভাবে তাকে শো করা যায় ক্যামেরার সামনে। তো যাই হোক বন্ধুরা, চলে গেলাম এবার মিমের কথায়। মিমকে নিয়ে দেখলাম যে এই যে চাঁদের বুড়ি তিশা বেশ আফসোস করছে। সে বলল ঢাকায় বোন এসছে, একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট? বাবুর বিয়েটা কি তবে তারা দুর্ঘটনা হিসাবে মেনে নিচ্ছে? আরে তোমার বোন তো ঢাকায় বসবাসের জন্য আসেনি, সে ঢাকায় এসছিল তো এই অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, যে বারবার তিশা বলছে যে তার বোন সুখী না আবার অসুখীও না, তার বোনের জন্য তার খুব কষ্ট হয়, তার বোনের জন্য তার মানে দোয়া চাইলেও আল্লাহ যেন হেফাজত করে। কারণটা কি? কারণটা হলো শারমিনের এই মানে সুখের সংসার, তারা ভেবেছিল শারমিন এবার সারে খারে নইরে খারে বসে বসে পড়বে আর ওরা সেই ছাইগুলা উড়িয়ে উড়িয়ে মজা নিবে। বাট রাখে আল্লাহ মারেকে, যেভাবেই হোক আল্লাহ তার এই যে শারমিনের হেদায়েত জ্ঞান ফিরিয়ে দিয়েছে, হেদায়েত করেছে। শারমিন আবার সংসারে এসে বেশ হাসি মুখে এবং এবং তার স্বামী চকলেট বয় রাজকে নিয়ে মহারানী হয়ে সংসার করছে। যার যার ঘরে যা কিছু আছে সেটাই সে যদি ঠিকঠাকভাবে নিজের রাজত্ব গড়ে রাখতে পারে তবে সে সেই সংসারের মহারানী। তো শারমিন হলো এখন তার সংসারের মহারানী হয়ে হাসি মুখে সংসার করছে, আর তার রাজ অর্থাৎ রাজা যখন যা হুকুম করছে আপ্রাণ চেষ্টা করছে সেটাই এনে রানীর সামনে রাখতে। আর এগুলা দেখছে আর জ্বলে পুড়ে মরছে তিশা, সাবিনা, মিম। না জানে এই যে কালো জাদু করে কখন শারমিন এবং রাজের মধ্যে প্রভাব না ফেলে, সেই চিন্তা সত্যি সত্যি বলছি আমি খুব উদ্বিগ্ন হয়ে আছি। তো বন্ধুরা, এদিকে আসলে শারমিনের মা এবং ভাই অর্থাৎ কেচো বেলাল এবং তার মা যে ক্যামেরার সামনে এসে পুরানো কথা নিয়ে নাড়াচাড়া করছে, পুরানো কথাগুলা বলছে, আসলে একই কথা একই ঘটনা আর বোধহয় পুনরাবৃত্তি করাটা আমার কাছে একটা বেখাপ্পা মনে হচ্ছে। আমি রিকোয়েস্ট করব এই যে শারমিনের ভাই এবং মা যে ক্যামেরার সামনে এসে যেসব কথা বলছে এগুলা এই মুহূর্তে একেবারে অনুচিত এবং মূল্যহীন। এই যে বেলালের যে নির্বুদ্ধি নাকি
বেলাল খুব সূক্ষ্ম ভিত্তিতে শারমিনের সংসারটা ভাঙতে যায় আমার মাথায় আসে না। এতদিন পর্যন্ত আমি বেলালকে কিছুই বলিনি, বরং বড় ভাই হিসাবে যেসব কথাবার্তা বলেছে সাপোর্ট দিয়ে এসছি, যেহেতু যেহেতু সংসারটা জোড়া লেগেছে এবং সেখানে সে মেনে নিয়েছে, ভালো ভালো কথাও বলেছে। বাট আজকের কথাগুলা বেলালেরকে আবারও রোস্টিক করার সুযোগ করে দিল, তাকে নিয়ে আলোচনা করার কিংবা সমালোচনা করার জায়গা করে দিল। তার মাকে ক্যামেরার সামনে আশা করি আর আনবে না। ওই মহিলা দিনকে দিন অবুঝের মতো আচরণ করছে। মহিলার প্রতিটা কথাই মনে হয় সে তার মেয়েকে এই সুখী জীবনযাপন মেনে নিতে পারছে না। সে চেয়েছিল তার কাছে মেয়ে থাকবে, তার একাকিত্ব জীবনে মেয়েটাকে সে ঘিরে রাখবে তারই কাছে, কিন্তু মেয়েরও একটা জীবন আছে, মেয়েও চাইবে তার ভবিষ্যতের জন্য হলেও সংসার করতে। মা কতদিন বাঁচবে? একটা মেয়ে সমাজের কাছে, নিজের কাছে, একটা স্বামীর কাছে যতটা অধিকার করতে পারবে, সমাজে মোকাবেলা করতে পারবে স্বামীকে নিয়ে, সেটা কখনো মাকে নিয়ে করতে পারবে না কিংবা কথাও বলতে পারবে না। তাই আমি বলবো শারমিন, যত যে যা কিছু বলুক, তুমি রাজের হাত কখনোই ছাড়বে না। আমরা দেখেছি অনেকেই বলছেন রাজের মায়ের সঙ্গে শারমিনের সম্পর্ক নেই, কথাটা সম্পূর্ণ ভুল। বারবার শারমিন এবং রাজ একটা কথা বলছে, তাদের কাছে তাদের ভাতিজাই চলতি একটা মাস থাকবে, মাত্র দুটো রুম, একটা সেই ভাতিজারা থাকছে, আরেকটা রুমে শারমিন রাজ থাকছে। আর তাদের এই নতুন দাম্পত্য জীবনে তার বাবা মা যদি তাদের ঘরে থাকে, তাহলে ব্যাপারটা কেমন দেখায় না, যে উপরে ছেলে বউ থাকবে কিংবা উপরে শ্বশুর শাশুড়ি থাকবে, নিচে ছেলে বউ থাকবে, ব্যাপারটা একেবারে ওয়ার্ডলুক এবং মানে কি বলবো, নিকৃষ্ট। তাই এই মুহূর্তে যেটা করেছে, তার শ্বশুর শাশুড়ি ওই ঘর ছেড়ে সেই নাতিদের কাছে চলে গিয়েছে, ঠিক করেছে। হ্যাঁ, যখন সেই ভাতিজি সামনের মাসে তাদের ফ্ল্যাটে উঠবে কিংবা বাসা যেখানে ভাড়া করেছে সেখানে উঠবে, তখন যদি শ্বশুর শাশুড়িকে এনে না রাখে কিংবা কাছে না রাখে, তাহলে আপনারা সমালোচনা বলেন, আলোচনা বলেন করতেই পারবেন। খুব ভালো লেগেছিল যখন চকলেট বয় রাজ বলেছিল তার বাবা মাকে ওমরা হজ করতে নিয়ে যাবে। আমি জানি না পারবে কিনা, বলেছে, তার জন্য আলহামদুলিল্লাহ। কয়জন ইউটিউবার আছে পারতো তো নিশি, পারতো তো বাপ্পি তাদের মাকে এই কাজটা করিয়ে আনতে। ওমরা হজ কখনোই কি করেছে? আজকে এই যে মরার 1 মাস পর সে তাবলিকে গিয়েছে মার নামে মাগফিরাত কামনা করতে কিংবা অংশগ্রহণ করতে, মা সেখানে মার মানে শাশুড়ির জন্য তিশা মাগফিরাত কামনা করবে, ওখানে মোনাজাত ধরবে সেটার জন্য। অথচ নিজেরা একটা গরু কেটে সেই কাজটা করবে, সেটা নাকি করতে পারবে না, কারণ সেখানে যে তাদের ব্রাড টাকা খরচ হয়ে যাবে। বাপের সময় করেছিল সেটা তো মা আর বাপের টাকা দিয়ে করেছিল, মা বেঁচেছিল, মা করেছিল। আজ তো মাও নেই, বাপও নেই, যদি টাকা খরচ হয় সেটা তাদের ফান্ড থেকে টাকা খরচ হবে। তাই তারা এটাকে ইসলাম বিরোধী কিংবা ইসলামে নিষেধ বলে চালিয়ে দিচ্ছে। আমি বুঝলাম, হ্যাঁ আছে এই ধরনের একটা কথা, কিন্তু করলে যে পাপ হবে, করলে যে মানে গুনাহ হবে, এরকম তো কোনো কথা নেই। আপনি একজন মৃত মানুষের মানে আত্মার মাগফিরাত কামনা করতেই পারেন, একটা মৃত মানুষের নামে দান সদকা করতেই পারেন, সেখানে আপনারা কিছুই করবেন না, এতিমখানায় আপনারা দিয়ে দিবেন, এ করবেন না, ও করবেন না। বাপের সময় করেছিলেন, কেন করেছিলেন তা তো আমরা জানি, আমরা বুঝতেই পারছি, এখন আমাদের কাছে এখন পরিষ্কার। তো বন্ধুরা, যাই হোক, এই যে নিশির চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি ইদানিং তিশার এত বেশি চামচামি করছে, বাপ্পির এত বেশি দালালি করছে, এর কারণটা কি? এর কারণটা হলো জমি জমা সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য। তার হিসাবটা সে চাইছে খুব সুন্দর করে তার ভাই ভাবির কাছ থেকে যেন আদায় করে, কোনো ঝুই ঝামেলা না হয়। না হলে এই যে চোখ ঘোরানি এসে এসে প্রতি মুহূর্তে তার, আসলে আমি বুঝি না যে এর ইউটিউবে এসে এ দেখায়টা কি, এর কাজটা কি? এই যে গল্প করা, আবার বলে কি আমার এই গল্প করা আপনারা পছন্দ করেন, আমি বসে বসে আপনাদের সঙ্গে গল্প করি। কেন, কে পছন্দ করে? এদের সব কিছু না বানানো। কোন দর্শক বসে বসে গল্প করা পছন্দ করে? তোমার গল্পের মধ্যে রাজা রানী রাক্ষস, তোমার ওসব গ্রামের কিচ্ছা, তোমার বাপ কী করেছিল, তোমার ওইভাবে কী করেছিল, তোমার ওই জীবনে কি হয়েছিল, এসব কিচ্ছা শুনে মানুষের কি দরকার? তুমি কোন জায়গার কোন ভিক্টোরিয়া যে তোমার গল্প শুনে পরবর্তীতে সে পরীক্ষায় ইতিহাস লিখবে? চোখ ঘোরানির এসব গল্প, মিথ্যাচার, চাপাবাজি শুনতে শুনতে দর্শকরা দেখেছেন, তার দর্শকের
মানে ভিউয়ার্স কত কমের দিকে এখন, আস্তে আস্তে 4-5 হাজার তো টানতে পারবে না। যা আমরা এই যে তার মৃত্যুর আমার আগে দেখেছি, তার মায়ের মৃত্যুর আগে দেখেছি ভিউয়ার্স টেনে টুনে 10কেও হতো না, অথচ তার সাবস্ক্রাইবের অনেক বড়। আমরা তো তার কাছে কিছুই না, কিচ্ছু না। আমি বিশেষ করে আমি তো এসছি মাসখানেক হলো বোধ হয়। তো বন্ধুরা, তিশা আজকে তাবলিগে গিয়েছে, পোশাকটা কিন্তু সেই চাঁদের বুড়ির মতো পোশাক ছিল। চাঁদের বুড়ির মতো পোশাক পরে সে তাবলিগে গিয়েছে, তাবলিগে যেয়ে তার শাশুড়ির মাগফিরাত কামনার জন্য হাত তুলেছে। সবাই বলুন আমিন। তার শাশুড়ির কথা প্রথমেই ওই মাগফিরাতে হাত তুলেছে। তার শাশুড়ি খুব ত্যাগকারী ছিল, সেই জন্য প্রথমে তার শাশুড়ির আত্মার শান্তি কামনা করেছে। এই জন্য, হ্যাঁ বন্ধুরা, এই জন্য এই তিশা ছিল খুব গর্বিত। তিশার পোশাকটা তাবলিগে দেখার মতো ছিল, মনে হচ্ছিল চাঁদের দেশে সে এক্ষুনি উড়ে উড়ে চলে যে চরকা কাটতে বসবে, আর ওই চরকার সাঁকড়ে তারা দাসী বান্দিরা বসে বসে তার পাশে সুতাগুলা গুটি বাঁধবে। বলুন আমিন। তো মাগফিরাত কামনা করতে গিয়েছিল। এই যে সে যে ড্রেস পরেছে সেটা সে বারবার ক্যামেরাতে শো অফ করছিল, আবার বলছিল আমি তো মুখ ঢাকি না। তাই সে আবার অন্যরা মুখ ঢেকেছে, সেও একটু মুখ ঢাকার জন্য 1 সেকেন্ড একটু ঢংও করেছিল। তার নাকি ইদানিং কিছুই ভালো লাগে না, জামা কাপড় কোনো কিছুর উপর তার কোনো আকর্ষণ নেই। এখন তার আকর্ষণ শুধু আল্লাহ বিল্লাহ করা। বন্ধুরা দেখেছেন, তার এখন মানে এই যে শাশুড়ি মারা যাওয়ার পর তারা প্রতিটা কথায় কথায় তারা যে নতুন নামাজধারী, নতুন নামাজ পড়তে শিখেছে, সেই জন্য বারবার বলে নামাজ পড়ে আসছি, নামাজ পড়তে যাব, নামাজ সেরে আছি, তুমি নামাজ পড়েছো। এবং তাদের মধ্যে নাকি ঝগড়াঝাটিও হয় নামাজ নিয়ে। আল্লাহ, এ কি শুনলাম সত্যি। তো বন্ধুরা, কমেন্টস করে জানিয়েন তো আমার ওয়াজটা কেমন হলো, আই মিন মাগফিরাত কামনাটা এই যে চাঁদের বুড়ি জন্য আপনাদের উপহার দিলাম, কেমন লাগলো। তো যাই হোক বন্ধুরা, আমরা আসলে জানি না বর্তমানে চারিদিক থেকে যে পরিমাণ বাবু মিমের জন্য আওয়াজ আসছে, বাবু আর মিমের ভাঙনটা না জানি কখন শুরু হয়। এই যে বাবু মানে মিম কিছু জাকাত ফেতরা কিনে দিয়ে পাঠিয়েছিল তার শাশুড়ির উদ্দেশ্যে, আর শিওর হলাম শাশুড়ি ওটা ফেরত দিয়েছে এবং বলেছে আমার ছেলে বেকার, আমি কেন ওগুলা নেব, পরের মেয়ের তা কেন নিব। হ্যাঁ, নিত তার শাশুড়ি, যদি ওই পরের মেয়ে, সে তো বলেছে তাদের, সে তো ভাসুরের মেয়ে তাই না, সে যদি তার চাচির অধিকার নিয়ে চাচির সামনে দাঁড়িয়ে বলতো চাচি আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে একটু মানে দোয়া করো, এই যে তোমাদের গিফট, এগুলো যদি বলতো, আমার মনে হয় চাচি এই জিনিসগুলো ফেরত দিত না, ক্ষোভ রাখতো না। শুধু তাই নয়, সুন্দর একটা দোয়া নিয়ে গ্রামের বাড়ি যেতে পারতো। কারণ গ্রামে যে যাচ্ছে ওটা তো তাদেরই গ্রাম, তাদেরই পরিচিত, দূরে তো কোথাও যাচ্ছে না মিম। তাই তার দোয়াটা বোধহয় কাজে লাগতো, কিংবা মন থেকে সে করতো যে আমার ছেলে তো দূরে কোথাও হারিয়ে যাচ্ছে না, আমার পরিচিত আমার স্বামীর গ্রামেই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ব্যর্থ হয়েছে মিম এই মুহূর্তে তার শাশুড়ির দোয়া পেতে, তার শাশুড়ির মান অভিমান ভেঙে দিতে। তো আমরা আরেকটা কথা না বলেই পাচ্ছি না যে সাবিনা এবং এই যে মিম, এদের দুজনের মধ্যে যতটা মাখামাখি দেখছেন না, খুব কিছুদিনের মধ্যেই দেখবেন ভাঙন চলছে। দুই বোন দুজনকে ঠাস মেরে কথা বলছে। যেমন বিগত দিনের ওই যে সাদা সাদা পোশাকে যে বিয়েটা হলো, বিয়ে মানে তো আর নয় যে তুলে নেওয়া হলো, সেই তুলে নেওয়া বিষয়টি এতে যেরকম সাবিনা অর্থাৎ আনাম খাসি রাগ করে যায়নি, প্লাস হলো তার ওই যে লম্বু চশমাওয়ালা স্বামী যায়নি। তো এই যে সেরকমই আবার হতে যাচ্ছে, খুব শীঘ্রই আপনারা দেখবেন, এবং এ নিয়ে কয়েকটা কন্টেন্ট চলতেই থাকবে, দর্শকরা হুমড়ি খেয়ে পড়বে। আর আজকে দেখেছেন একটা ব্যাপার, আপনারা সবাই ফলো করবেন, যে মিম বলছিল তোদের বাসায় আসার পর আজকে রোজা রাখতে পারলাম না, কারণ হলো তোরা রোজার দিনে আমাদেরকে ভোরবেলা ডেকে তুলিসনি, তোদের বাড়ি আসলাম এটা ওটা। ঠিক তখন কিন্তু ওই আনাম খাসি সাবিনার একটা রহিম রব্বানির মতো একটা দেবর আছে না, রাব্বি,
সেই রাব্বি পট করে বলে উঠলো, আপনার বাসায় হয়তো গত বছর আমরা রোজার সময় গিয়েছিলাম, তখন আপনারা ইফতারের সময় কিছু খেতে দেননি। তখন মিম এবং বাবু বললো, কবে কবে কোথায় কোথায়? তখন বললো, ওই যে আমার ভাবি প্রেগনেন্ট ছিল, আপনাদের বাসায় গিয়েছিল। তখন আবার ওই যে মানে মিলু মাসি সে বলে উঠলো, মাসি বলে উঠলো যে ইফতারের ব্যাপারটা আলাদা, ওটা তো ঘরের মধ্যে পানি দিয়েও খাওয়া যায়। তাহলে কি তুমি সেহেরির রাস্তায় বসে খাও? সেহেরি কেউ দোকানে বসে খায়? যে ইফতার ঘরের ব্যাপার, পানি দিয়েও খোলা যায়, আর সেহেরি রাস্তায় ওখানে শাহি কাবাব, মানে শাহি কাবাব টাবাব দিয়ে সেহেরি খেতে হয়, এরকম কিছু। তো যাই হোক, এই ব্যাপারটা আমার কিন্তু দারুণ লেগেছে। শুধু রাব্বি কিন্তু এখানে দারুণ মেরে দিয়েছে যে তোমাদের বাসায় ইফতার করতে গিয়েছিলাম আর তোমরা তখন আমাদেরকে খেতে দাওনি, এখন সেহেরিতে তোমরা খেতে পাওনি বলে কথা তুলছো। তো ভালোই লেগেছে বা রাব্বির এই কথাটা। তো তখন মিম কি বলছিল জানেন? মিম বলছিল ওটা তো তখন বাবুর সংসারই ছিল না, স্টিল তখন তারা বিবাহিত স্বামী স্ত্রী, তাদের কলমা কাবিন হয়েছে, শুধু ওই যে সাদা ড্রেস পরে এক রাতের জন্য শ্বশুর বাড়ি যায়নি, তাই নাকি তখনও বাবুর সংসার হয়নি। সে ওই যে সাদা পোশাক পরে নেচে গিয়ে ওই যে দুলাভাই যে পেটিকোট বাপ্পির কোলে উঠে সে কি যেন করলো না, নাচ গান আরও কত কি করলো, সেই সব করার পর বাবুর অধিকার হয়েছে মিমের সংসার তার হওয়া, তার আগ পর্যন্ত সে সংসারের অধিকার পায়নি। হাস্যকর হাস্যকর। তো যাই হোক বন্ধুরা, এদের প্রতিটা জীবনযাত্রা, প্রতিটা কথাই হাস্যকর। ওরা সমাজ বিরোধী, ওরা সমাজের জন্য একটা কলঙ্কের অধ্যায়। ওদের জীবনযাত্রা নিয়ে কেউ যদি নিজের সংসারে এগিয়ে নিয়ে যেতে চান, নিজের সংসারে সেগুলো ফলাতে চান, তবে হবে সেটা মারাত্মক ভুল, যা আমি বিগত দিনের ভিডিওতে বলে আসছি। ওদেরকে দেখেন, জাস্ট মজা দেন, দুই একটা কমেন্টসে করে বলে আসুন যে কি অবস্থায় আপনারা আছেন, যেগুলা ওরা দেখেন না। ওদেরকে এত এত বেশি দর্শকরা ঘৃণিত চোখে দেখে, এখন নিজেরাই নিজেদের দালালি করতে বসে গিয়েছে, নিজেরাই নিজেদের ভালো বলতে বসে গিয়েছে, তাহলেই বোঝেন এদের অবস্থা কি। তো যাই হোক বন্ধুরা, আমি আজ এই পর্যন্তই রাখবো। মনে হয় আমাকে আজ রোজাই ধরেছে, হঠাৎ করে প্রচণ্ড